আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সামনে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের আমাদের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা এই অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পর 5টি পর্ব আলোচনা করছি এবং 5টি পর্বে এই অধ্যায়ের বিগত যে টপিকগুলো ছিল আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব যোগান, অর্থাৎ যোগানের যতগুলো বিষয় আছে এ টু জেড, অর্থাৎ আমরা যোগানের কোনো বিষয় বাদ রাখবো না। যোগানের যতগুলো বিষয় আছে আজকে এই পর্বে মূলত আমরা যোগানের সবগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করব। যদিও ভিডিওটা একটু লং হবে কিন্তু আমরা চেষ্টা করব সবগুলো আজকে শেষ করার। তো তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবা। তো তাহলে আমাদের যে আজকের আলোচনা পর্ব সেটা শুরু করি। তো দেখো, যোগান, সর্বপ্রথম আমরা যে যোগান যে টপিকটা আলোচনা করব এটা বোঝার আগে এই বিষয়গুলো যে ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো জানার আগে সর্বপ্রথম আমরা যোগান বিষয়টা বুঝি, যে যোগান জিনিসটা কি বা যোগান দ্বারা কি বোঝাই, তারপরে আমরা আস্তে আস্তে এর ভিতরে যাব। তো দেখো, সর্বপ্রথম আমরা বুঝি যে যোগান জিনিসটা কি, মানে যোগান দ্বারা মূলত কি বোঝাই। দেখো, যোগান হলো যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করে বা বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। যেমন আমরা পড়ছিলাম এই যে বিগত যে পর্বগুলো, সেখানে আমরা পড়ছিলাম যে চাহিদা নামে একটা টপিক পড়ছিলাম। তো চাহিদার পুরোপুরি বিপরীত হলো যোগান। চাহিদা হলো কি? চাহিদা হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে, মানে অর্থাৎ যখন চাহিদা হবে তখন সেটাকে কেনাকাটার মধ্যে হবে, মানে তুমি কেনার মধ্যে, তুমি মনে করো একজন তখন গ্রাহক আর অন্যজন তখন মনে করো আছে সে বিক্রি করবে। এখন আমি যে ওখানে চাহিদার ক্ষেত্রে আমি যে গ্রাহক ছিলাম সেটাকে আমরা চাহিদা বলতেছি, চাহিদার অন্তর্ভুক্ত। কিন্তু যে সেই দ্রব্যটা বিক্রি করতেছে বা বিক্রি করবে সেই যে ব্যক্তিটা, সেটাই মূলত তাকেই মূলত যোগান যে দেয়, উনি মূলত কিন্তু এখানে যোগানের কাজটা করে, অর্থাৎ যোগানদার হলো কিন্তু সেই বিক্রেতা ব্যক্তিটা। তো ওই কথাটাই এখানে বলতেছে, যোগান হলো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে, একটা সময় থাকবে কি নির্দিষ্ট এবং দামটা হবে কি নির্দিষ্ট, কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করে বা বিক্রয় করতে প্রস্তুত থাকে, মানে যে পরিমাণ দ্রব্য তারা বিক্রি করবে বা বিক্রি করতে প্রস্তুত, সেটাই মূলত হলো যোগান। সহজ কথা একটা আমরা কথা বলি না যে বাজারে এটা জোগাড় দাও, এটা জোগাড় দাও, এটা জোগাড় দাও বলি না, আমরা যে কোনো পণ্যের ক্ষেত্রে কিন্তু এই শব্দটা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। তো এইটাই মূলত যোগান, অর্থাৎ যোগান মূলত আমরা যেটা দেই, আমরা যেটা বিক্রি করি সেটা মূলত যোগান। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, যোগানের সাথে মজুদ যে একটা টপিক আছে সেই মজুদের একটু কিন্তু পার্থক্য আছে। তো চলো দেখি আমরা সেই মজুদ এর সাথে যোগানের যে পার্থক্যটা সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমরা মজুদ জিনিসটা বুঝি। মজুদ জিনিসটা কি? মজুদ হলো, দেখো, কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণ হলো মজুদ, মানে একটা দ্রব্য আমরা যে বিক্রয় করব, মনে করো আমাদের 100 মণ ধান হলো, কথার কথা বলতেছি, বা 100 মণ ভুট্টা হলো। এখন এই 100 মণ ধান বা ভুট্টা আমরা এই যে পরিমাণটা রয়েছে এই 100 মণ, এই টোটাল পরিমাণটা হলো আমাদের মজুদ। এখন অন্যদিকে মজুদের যে অংশ একটি নির্দিষ্ট দামে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা হয় তখন তাকে যোগান বলে। তো দেখো বিষয়টা কি বোঝাতে চাইছে, যে আমাদের বিক্রয়যোগ্য যে মোট পরিমাণটা, অর্থাৎ আমাদের যে 100 মণ ধান বা ভুট্টা হয়েছে, এই 100 মণ টোটাল যে পরিমাণটা, সেই টোটাল পরিমাণটা হলো আমাদের যোগান, মজুদ। এখন এই 100 মণের মধ্যে আমরা যতটুকু দ্রব্য বা পণ্য বাজারে বিক্রি করবো বা বিক্রি করার উদ্দেশ্যে সেগুলো বাজারে নিয়ে যাব, যেটাই বলো, মানে অর্থাৎ মোট কথা হলো সেগুলো যোগান দিব, এই মানে বিক্রি করব, সেই যে পরিমাণটা সেটাই মূলত হলো যোগান। তার মানে একে মনে করো 100 মণের মধ্যে আমি মনে করো কথার কথা বাজারে 80 মণ বিক্রি করব, এই 80 মণ হলো যোগান, আর টোটাল 100 মণ হলো আমাদের মজুদ। আশা করি বিষয়টা বুঝছো। অর্থাৎ মজুদ ধারণাটা হলো বিশাল, তার তুলনায় যোগান ধারণাটা হলো সংকীর্ণ, মানে যোগানটা হলো ছোট, মজুদটা হলো কি বৃহৎ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি তারপরে যদি কারো কোনো প্রবলেম সমস্যা ফেস করো, আমাকে কমেন্টে জানাও, আমি সেটা তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো, এরপরে আমাদের আছে হলো যোগান বিধি। যোগান বিধি জিনিসটা কি? দেখো, মানে বিধি বলতে কি? বিধি বলতে আমরা কি জানি? নিয়ম কানুন। মানে এখানে যোগান কি নিয়ম কানুন মেনে চলে, অর্থাৎ যোগানে তো অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। যেমন আমরা চাহিদা নিয়ম কানুন জানছিলাম, চাহিদা কী কী বিষয় মেনে চলে, চাহিদার সাথে দামের সাথে চাহিদার সম্পর্ক কীরকম ছিল? বিপরীতমুখী ছিল, মানে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, একটা চাহিদার সাথে ওটা কি কোনো সম্পর্ক নেই। কিন্তু যোগান বিধির ক্ষেত্রে আমরা তার ব্যতিক্রম দেখব। ব্যতিক্রম
ব্যতিক্রম বলতে কি, ওইটার উল্টা দেখবো। ওইখানে যেমন ওইটা উল্টা দিকে চলে দামের সাথে চাহিদার, আর যোগানের ক্ষেত্রে আমরা মূলত লক্ষ্য করব দামের সাথে চাহিদার সমমুখী একটা সম্পর্ক। অর্থাৎ অন্যান্য বিষয় বলতে যে যোগানের যে নির্ধারকগুলো রয়েছে, যোগানের সময়, দাম, উপকরণের দাম, এই যে পরবর্তী যে আমরা এগুলো পড়বো না, এই নির্ধারকগুলোই এখানে অন্যান্য বিষয় তারা বলতেছে যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। কেন এটা তুমি নিজেই একটা কমন সেন্স ইউজ করো। মনে করো তুমি তোমার কাছে আছে 100 মণ ধান। এখন আগে মনে করো তুমি প্রতি মনে ধানের দাম পাইতা তুমি মনে করো 1200 টাকা করে, কথার কথা বলতেছি। তখন তুমি মনে করো যে 10 মণ ধান বিক্রি করলা, কিন্তু যখন দেখলা তুমি হঠাৎ করে ধানের মন মনে করো 1200 থেকে 1500 হয়ে গেল, তখন তুমি কি করবা? আগে 10 মণ দিতে, এখন তুমি তোমার যোগানের পরিমাণটা বাড়াই দিবে না। কেন বাড়াই দিবে? কারণ তুমি এখন দাম বেশি পাচ্ছ, তোমার যে লাভটা বেশি হচ্ছে। তো এটাই বলতেছে, যখন কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, আর দাম হ্রাস পেলে দাম মনে করো আবার কমে গেল, 1300 থেকে মনে করো 1000 হয়ে গেল, তখন তুমি আগে 10 মণ দিতা, এখন তুমি আরও 5 মণ করে দিবা, কমাই দিবা, কারণ তোমার লোকসান হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে তোমার, মানে দাম মানে তোমার লাভ হচ্ছে না অতটুকু যতটুকু তুমি চাচ্ছ। তো যার কারণে তখন যোগান হ্রাস পায়। দাম এবং যোগানের এই সমমুখী সম্পর্কই মূলত হলো কি যোগান বিধি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে যোগান বিধি তাহলে কি, যোগান বিধি হলো দামের সাথে যোগানের যে সমমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পাবে, দাম হ্রাস পেলে যোগান হ্রাস পাবে, এই যে তাদের মধ্যে যে সমমুখী সম্পর্ক, এটাকে মূলত যোগান বিধি বলা হয়। এরপরে দেখো, এরপরে আছে যোগান নির্ধারক সমূহ। যোগানের নির্ধারক সমূহ বলতে কি বোঝায়? যে যোগান যে বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো দ্রব্যের যোগান যে সকল বিষয়ের উপর নির্ভর করে তাকে যোগানের নির্ধারকগুলো বলা হয়। অর্থাৎ এই সকল বিষয়ের উপর নির্ভর করে যোগানটা মেনে চলে। কি কি? 1 নম্বর হলো আলোচ্য দ্রব্যের দাম। অবশ্যই দ্রব্যের দামের উপর কেন সে নির্ভর করে? কারণ দাম যদি বৃদ্ধি পায় যোগান বৃদ্ধি পাবে। আমরা একটু আগে দেখলাম দাম যদি হ্রাস পায় যোগান কী হবে? হ্রাস পাবে। মূলত এগুলোর উপর বিষয়টা নির্ভর করবে। দেখো সময়ের উপর কীভাবে যোগানটা নির্ভর করবে? 2 নম্বর যেহেতু এদিকে আছে, আগে 2 নাম্বারভাবে দেয় সিরিয়ালভাবে। দেখো 2 নম্বরে আসলে উপকরণের দাম। এখন দেখো উপকরণের দাম যদি বেড়ে যায়, মনে করো তুমি এখন কথার কথা তুমি মনে করো এই যে কোনো একটা খাবার তৈরি করবা, চিপস বা অন্য যাই চিপস ধরলাম সহজ কথায়। এখন ওই চিপস তৈরি করার জন্য তোমার যে মানে মেশিনগুলো, বিভিন্ন ধরনের দ্রব্যগুলো যেগুলো লাগবে, তোমার উপকরণগুলো লাগবে, এখন এগুলোর দাম আগে ছিল এক একটা মনে করো তোমার 10টা উপকরণ লাগবে কথার কথা, তো এক একটা উপকরণের দাম ছিল আগে 100 টাকা। এখন হঠাৎ করে তুমি দেখলা যে উপকরণগুলোর দাম তোমার বেড়ে 200 টাকা হয়ে গেছে, বা এটা তৈরি করতে যে আরও বিভিন্ন ধরনের রাসায়নিক বা বিভিন্ন ধরনের যে উপকরণগুলো লাগে ওইগুলোর দাম মনে করো প্রতি কেজি যে মনে করো আগে ছিল 50 টাকা, এখন হয়ে গেছে 70 টাকা এরকম। তো যখন এরকম উপকরণের দামগুলো বেড়ে যাবে তখন যোগানের পরিমাণটা কমে যাবে না? তো একটা উপকরণের উপর প্রভাবটা পড়লো না যে উপকরণের দাম বেড়ে গেলে যোগান কমে যাচ্ছে? উপকরণের দাম যদি কমে যায় আবার যোগান বেড়ে যাবে, তখন মানুষ কম দরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিগুলো কিনতে পারতেছে বা উপকরণগুলো উৎপাদনের উপকরণগুলো কিনতে পারতেছে, যার জন্য তখন বেশি উৎপাদন করবে। তখন বেশি উৎপাদন করা মানে কি? বেশি যোগান দেওয়া। তার মানে উপকরণের উপর নির্ভর করতেছে তো নাই বিষয়টা। আশা করি বুঝতে পারছো। মূলত উপকরণের দাম যেটা রয়েছে সেই দামটা যদি হ্রাস পায়, উপকরণের দাম যদি হ্রাস পায় তাহলে আমাদের যোগানের পরিমাণটা বেড়ে যাবে, আর উপকরণের দাম যদি বৃদ্ধি পায় তাহলে যোগানের পরিমাণটা কী হবে? কমে যাবে। এরপরে রয়েছে হলো সময়। সময়ের পর কীভাবে দেখো, এটা সহজ ইজিলি বুঝতে পারবা। এখন মনে করো যে সিজন আছে, এখন হলো যে আম, কাঁঠাল, জাম এগুলোর কিন্তু সিজন না, এখন যে সময়টা চলতেছে, এখন চাইলে কি তুমি সেগুলো যোগান দিতে পারবা? সম্ভব কি? তুমি বলো, এখন কি চাইলে তুমি কি এগুলো যোগান দিতে পারবা? সম্ভব না কিন্তু। তার মানে সময়ের পর যোগানটা নির্ভর করতেছে না? নাই, সময়ের পর অবশ্যই করবে। যে সময়ের জন্য যেটা দরকার সেই সময় সেটা কেবল আমরা যোগান দিতে পারবো, অন্য কোনো সময় কিন্তু দেওয়া সম্ভব না। তার মানে সময়ের উপর আমাদের যোগানটা নির্ভর করতেছে। এরপরে ছিল আবহাওয়া। অবশ্যই আবহাওয়ার পর যোগান নির্ভর। যেমন এখন বাংলাদেশের জন্য যে ফসলগুলো প্রযোজ্য বাংলাদেশে সেগুলো হবে, অর্থাৎ সেগুলো যোগান আমরা বেশি দিতে পারবো। যেগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, বিভিন্ন ধরনের যেমন ফলমূলগুলো বিশেষ করে এগুলো বাংলাদেশে আমাদের পাওয়া যায় না, তো এগুলো চাইলেও কি সেই অনুযায়ী আমরা যোগান দিতে পারবো যেমন অন্যান্য খাদ্যদ্রব্যগুলো যোগান দিই? সম্ভব কিন্তু না। তার মানে এগুলো আমাদের আবহাওয়ার উপর নির্ভর করতেছে। আবহাওয়া যেরকম যে অঞ্চলে সেই অঞ্চলে যোগান সেই রকম অনুযায়ী হবে। আবহাওয়া যেরকম ওই আবহাওয়ার উপর নির্ভর করে সেই ফসলটা সেরকমভাবে হবে, অর্থাৎ আমরা যোগানটা সেভাবে নির্ভর করবো। অর্থাৎ মূলত আবহাওয়ার উপরে নির্ভর করতেছে আমাদের যোগানের বিষয়টা। তারপর হলো সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্যের দাম বলতে বোঝানো হয়েছে মূলত হলো পরিবর্তক দ্রব্য। পরিবর্তক দ্রব্য কোনগুলো? পরিবর্তক দ্রব্য হলো সেগুলাই যে একটা দ্রব্যের পরিবর্তে অন্য একটা দ্রব্য ব্যবহার করব। যেমন কথার কথা একটা উদাহরণ যদি দিই, মনে করো চা এবং কফি, আমরা চায়ের পরিবর্তে কফি খাইতে পারি বা কফির পরিবর্তে আমরা চা খাইতে পারি, দুইটা এক একটা পরিবর্তক দ্রব্য। এখন তাহলে পরিবর্তক দ্রব্যের উপর যোগানটা নির্ভর করতেছে কীভাবে? প্রশ্ন এখন এটা দেখো, চায়ের দাম মনে করো কথার কথায় জাস্ট এইটা উদাহরণ হিসেবে বলতেছি, চায়ের দাম মনে করো একটা চায়ের দাম হলো 10 টাকা, একটা চায়ের দাম কত টাকা? 10 টাকা। এখন তখন কফির দাম ছিল তোমার, চায়ের দাম যখন 10 টাকা তখন কফির দাম ছিল তোমার হলো 30 টাকা,
কথাটা আমার ভালোভাবে বুঝো যে চায়ের দাম যখন ছিল 10 টাকা তখন কফির দাম ছিল 30 টাকা। তো এখন দেখো চায়ের যে দাম রয়েছে চায়ের দাম ওইটাই আছে, কিন্তু তোমার কফির যে দাম আছে কফির দাম মনে করো কমে গেছে, কফির দাম কী হয়েছে কমে গেছে। তো কফির দাম কমে যাওয়ার দরুন মানুষ তখন কফির পরিমাণ দিকে বেশি একটু ঝুঁকে পড়বে না, কবে কফি তো কম দামে পাওয়া যাচ্ছে, তখন কফির যে মানে মানুষের যে খাওয়ার যে আগ্রহটা সেটা বেড়ে যাবে না, যার দরুন তখন কী হবে, তখন যে যোগান যে বিষয়টা আছে তখন সেটা যোগান বেড়ে যাবে না, তখন অবশ্যই কিন্তু সেটা যোগান বেড়ে যাবে। তো দেখো তাহলে সম্পর্কিত দ্রব্য যে দাম আছে, একটা দ্রব্যের উপর দামের উপর আরেকটার বিষয়টা প্রভাব পড়তেছে না যোগানের, তো এটাকেই মূলত বলছে যে সম্পর্কিত দ্রব্যের উপর দামের প্রভাব যোগানের ক্ষেত্রে কীভাবে তাহলে প্রভাবটা রাখে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো কর বা ট্যাক্স কোনটা, যে সরকার যে আমাদের বিভিন্ন ধরনের রাজস্ব নেয়, কর নেয়, তো এটা যদি বেড়ে যায় তাহলে সেই দ্রব্যের যোগানটা কমে যাবে, কারণ বেশি যদি ট্যাক্স দিতে হয়, মানুষ যদি বেশি লাভবান না হয়, মানুষ সেই ব্যবসাটা করবে বা সেই প্রতিষ্ঠানটা চালাবে বা সেই কাজটা চালাবে, কখনোই না। কিন্তু এখন কম যদি কর বা ট্যাক্স দিতে হয় তাহলে কিন্তু মানুষ সেটা চালাই যাবে, কারণ সেটা দেশে লাভবান বেশি হবে, যার কারণে তখন সেটা কী হবে, তখন সেটা যোগান বেড়ে যাবে। অর্থাৎ ট্যাক্স কর যদি কম হয় তাহলে তার যোগান বাড়বে, ট্যাক্স বা কর যদি বেশি হয় তাহলে তার যোগান কমে যাবে। অর্থাৎ মূলত এই বিষয়গুলোর উপর যোগান নির্ভর করতেছে। এছাড়া আরও অনেকগুলো বিষয় থাকতে পারে, তোমরা বইয়ের মধ্যে দেখে এগুলো খুব সুন্দরভাবে পড়ে নিবা, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরে দেখো আরেকটা আমাদের টপিক আছে যোগানের মধ্যে, সেটা হলো কি যোগান সূচি। যোগান সূচি হলো কোনটা, দেখো বিভিন্ন দ্রব্যে কোনো দ্রব্যের যোগানের পরিমাণ যে সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলা হয়। অর্থাৎ বিভিন্ন দ্রব্যে আমাদের যোগানে যে বিভিন্ন ধরনের পরিমাণগুলো থাকবে এগুলো যখন আমরা কোনো সূচির মাধ্যমে দেখাবো, যেমন মনে করো দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ হলো 20, দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ 40। তো এখন দেখো এখানে দাম বাড়ার সাথে সাথে আমাদের যোগানের পরিমাণটা কিন্তু বাড়তেছে, আর এটাকে মূলত কিন্তু আমরা যোগান বিধি বলি। আগে কিন্তু বলছি যে দাম বাড়ার সাথে আর যখনই এরকম দেখবে সবসময় এরকমটা ঘটবে, দাম বাড়লে তোমার যোগানটা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক, এটা আমরা এমনিতেও বুঝতে পারি, কিন্তু এটা মানে কোনো যুক্তি লাগবে না, যুক্তি ছাড়া আমরা এমনিতেই এটা জানি, আমরা দেখতেছি যে কোনো দ্রব্যের যে দাম বাড়ে তাহলে সেটা মানুষ বেশি বিক্রি করে, তার মানে তখন যোগান বেশি দেয়। তো দেখো দাম যখন এরকম ছিল 2 ছিল 3 টাকা তখন 60, তখন 4 ছিল তখন 80 যোগানের পরিমাণ একক পাইছি। তো এটা যখন এরকম কোনো সূচির মাধ্যমে দেখাবো তখনই সেটাকে যোগান সূচি বলা হয়। তো এরপরে গেল যোগান সূচি। এরপরে আমাদের এইটা একটু ইম্পর্টেন্ট ভালো, যোগান রেখাটা, কারণ এটা পরীক্ষায় আসে, যোগান রেখা অঙ্কন করতে বলে এরকম তোমার সূচি থাকে, এই যে উপরে যে সূচিটা দেওয়া আছে না, এই যে একটু দেখায় যদি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখো যে এই যে আমরা সূচিটা এটা দেখলাম না, এই সূচির আদলে তোমাকে বলবে যে ওনারা যে এই সূচি থেকে যে উদ্দীপকের যে সূচিটা আমরা দেখতেছি এরকম একটা সূচি দিয়ে দিবে, বলবে এই সূচি থেকে তুমি যোগান রেখা অঙ্কন করো, এরকম তোমাকে বলতে পারে। এখন তোমাকে যোগান রেখা অঙ্কন করতে হবে। দেখো যে প্রথম, আবার এই কথাটা আমি রিপিট করতেছি বারবার, যে প্রথম অধ্যায়ে যে উৎপাদন সম্ভাবনা রেখা যে পিপিসি আমরা অঙ্কন করছিলাম, ওইটা যে ভালো করে বুঝছে তার প্রত্যেকটা চিত্র বোঝা হয়ে গেছে, প্রায় প্যাটার্ন একই প্যাটার্ন, আলাদা কোনো না, মানে অন্য কোনো প্রসেস না, ভিন্ন না, একটাই ওই নিয়ম, ওই একটাই প্রসেসে সে কাজ করবে, জাস্ট এখানে সংখ্যাগুলো আলাদা, মানে প্রসেস ওই একই প্রসেস। তো জাস্ট এখানে তোমার মনে রাখতে হবে একটা বিষয় হলো তুমি কোন অক্ষে কোনটা নিবা। যেমন এখানে আমাদের লম্ব অক্ষে যে স্বাধীন চলক রয়েছে, দাম কিন্তু স্বাধীন চলক, এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো, স্বাধীন চলক, অধীন চলক, অপেক্ষক, ধ্রুবক, সহগ, এগুলো সব বিস্তারিত আলোচনা হবে। তো এখানে লম্ব অক্ষে আমাদের পি যেটা হলো আমাদের কি স্বাধীন চলক, আমরা পিকে এখানে স্বাধীন চলক হিসাবে ইউজ করবো, ব্যবহার করব, দাম যেটাকে বলে, এবং এটা আমাদের লম্ব অক্ষে নিতে হবে। এবং মানে মূলত চাহিদা এবং যোগানের ক্ষেত্রে বিশেষ করে এই দুই জায়গায় বা অর্থ এই যে দ্বিতীয় অধ্যায়ে বিশেষ করে স্বাধীন চলক যেটা রয়েছে পি, এটা সবসময় লম্ব অক্ষে নেওয়া হবে দ্বিতীয় অধ্যায়ে মূলত। আর ঢালের ক্ষেত্রে শুধু জাস্ট একটু ব্যতিক্রম হবে ঢাল যে রয়েছে, তবে বিশেষ করে চাহিদা এবং যোগানের ক্ষেত্রে এই দুইটা যে টপিক আছে এই দুইটার ক্ষেত্রে আমরা সবসময় দেখব যে স্বাধীন চলক যে দাম রয়েছে দাম সবসময় লম্ব অক্ষে ধরা হয়েছে। তো দেখো দাম রয়েছে আমাদের 1 থেকে 4, এক নিলাম, তারপর 2, তারপর 3, তারপর 4, এই যে এটা নিব প্রথমে একটা সরলরেখা অঙ্কন করবো, কিন্তু এভাবে এই যে আমি দেখাই দিচ্ছি তোমাদের এবার বোঝার সুবিধার্থে খুব সুন্দরভাবে, এবার সরলরেখা অঙ্কন করার পর এখানে স্কেল বসাই দেবো, স্কেল বসানোর পর এখানে স্কেলে 1, 2, 3, 4 এভাবে সংখ্যাগুলো থাকে না, ওই সংখ্যাগুলোতে জাস্ট একটা করে বিন্দু দিব, এভাবে এই বিন্দুগুলো। এবং কেন স্কেল বসাই দিব, এমনিতে কেন দিব না, কারণ স্কেল বসাই তুমি যে ওখানে মানে সেন্টিমিটার যে আছে ছোটো করে 1, 2, 3, 4 এগুলো যে আছে ওইগুলোতে তুমি এভাবে গ্যাপ আকারে বিন্দুগুলো দিবা, এভাবে দিলে তোমার সুবিধা কী হবে, তোমার মাপটা একই হবে, পরিমাপটা ঠিক থাকবে, এলোমেলো হবে না, আর নতুবা কিন্তু তোমার পরিমাপটা কিন্তু বিশৃঙ্খলা হয়ে যাবে, মানে এলোমেলো হয়ে যাবে, মানে তখন চিত্রটা কিন্তু আর সৌন্দর্য থাকবে না। আর ভূমি অক্ষে নিব আমরা কিউসি অর্থাৎ কোয়ান্টিটি অফ সাপ্লাই, মানে অর্থাৎ যোগান নিচে নিব অর্থাৎ ভূমি অক্ষে। তাহলে এটা কত ছিল, সর্বনিম্ন হলো কত 20, সর্বোচ্চ কত 80। তার মানে আমরা যে এখানে দেখি আমরা যদি 10 করে ব্যবধান নিই কোনো সমস্যা নাই, হবে, কিন্তু কোনো প্রবলেম নাই, 10 করে নিলেও হবে, কিন্তু আমরা এখানে 20 করে নিব, কেন নিব, 15 করে নিলেও হবে,
কেন 20 করেই নিব, অন্য কেন নিলাম না? দেখো এটা হলো নিজের কমন সেন্সের পর। অন্যগুলো নিলে যে হবে না এটা বলি নাই কখনো, হবে, কিন্তু এখানে 20 করে নিলে সুবিধাটা কি, কারণ এখানে প্রত্যেকটা সংখ্যা আমরা 20 করে নিলে একবারে পুরোপুরি একুরেট যে বিন্দুটা আছে ওই বিন্দুটার সাথে মিল হবে। আর তোমার পরীক্ষায় কিন্তু গ্রাফ নাও দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখবা। গ্রাফ যদি না দেয় এভাবে তোমাকে কিন্তু খাতায় অঙ্কন করতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে এইভাবে তুমি অঙ্কন করে দিবা। তার মানে সর্বনিম্ন তাহলে কত আছে 20, তাহলে 20 নিলাম, তারপরে কত আছে 40, ওই উপরে যেমন করে স্কেল বসালাম ঠিক তেমনিভাবে এখানে স্কেল বসে একইভাবে কাজ করবো। তারপরে আছে কত 80, 60, তারপর হলো 80 নিয়ে নিলাম। এরপর আমরা জাস্ট বিন্দুগুলো দুই দিক থেকে টেনে যুক্ত করব। দেখো যখন দাম 1 টাকা তখন যোগানের পরিমাণ হলো 20, মানে একের দিকে রেখা টানবো একটা আর 20 থেকে উপরে রেখা টানবো, যে দুই রেখা যে জায়গায় মিলিত হবে ওইখানে একটা বিন্দু নেব, যেটা বিন্দু নাম হলো এই। এরপর ঠিক তেমনিভাবে দাম যখন 2 তখন যোগানের পরিমাণ হলো 40, বিন্দু হলো বি। দাম যখন 3 যোগানের পরিমাণ হলো 60, তখন বিন্দু সি। দাম যখন হলো 4 তখন যোগানের পরিমাণ 80, বিন্দু হলো ডি। এভাবে প্রত্যেকটা বিন্দু নিব এবং এই বিন্দুগুলো প্রত্যেকটা আমরা যুক্ত করে দেব। তা হলো একটা স্ট্রেট লাইন হবে, একবারে সোজা একটা রেখা হবে এবং এই রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। বাম থেকে ডানে কী হবে? ঊর্ধ্বগামী হবে। এই জন্য এর রেখার ঢাল কিন্তু আমরা ধনাত্মক বলে থাকি। আর যোগান যে রেখাটা ছিল ওই রেখাটা ছিল কিন্তু এরকম বাম থেকে ডানে কি নিম্নগামী, ওই জন্য কিন্তু এই রেখাটা ঢাল আমরা কি বলছিলাম? ঋণাত্মক বলছিলাম। মনে আছে কিন্তু তোমাদের? আমরা কিন্তু এটা আলোচনা করছি যে কোন রেখাটা ঢাল ধনাত্মক, কোন রেখাটা ঢাল ঋণাত্মক। তো এটা কিন্তু যখন আমরা আরও ঢাল যে টপিকটা আছে ওই টপিকটা আলোচনা করব তখন আরও বিস্তারিতভাবে তোমাদের একবারে সবগুলো কনফিউশন দূর করে দেব। তো দেখো যে এভাবে মূলত তোমরা এই যে যোগান রেখাটা অঙ্কন করবা। এখন দেখো যোগানের ক্ষেত্রে কিছু বিষয় আছে। কি কি বিষয়? যে যোগান রেখা বাম থেকে ডানে যে ঊর্ধ্বগামী হলো, এই যে এই রেখাটা বাম থেকে ডানে যে ঊর্ধ্বগামী গেল বা উপরে গেল যোগান রেখাটা, এখন এখানে কি কি কারণে যোগান রেখাটা আমাদের মূলত বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হলো? আমরা তো এটা মনের মধ্যে প্রশ্ন থাকতে পারি, এটা এমনিতে যায় না, অবশ্যই তো কারণ আছে। যেমন আমরা জানি চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার কারণগুলো পড়ছিলাম, যদিও পরীক্ষার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আসে না পরীক্ষা খুব একটা, কিন্তু জেনে রাখা ভালো, বলা যায় না, আসলেও আসতে পারে, তখন কি করবা? তোমাকে সবগুলো জেনে যেতে হবে। যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হওয়ার কারণগুলোর মধ্যে দেখো প্রথম যে কারণটা হলো যোগানবিধির কারণে। যোগানবিধির কারণে কীভাবে? দেখো যে আমরা জানি যোগানবিধি কি? যোগানবিধি হলো দাম বাড়লে কী বাড়বে? যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। তার মানে দুইটার মধ্যে সমমুখী সম্পর্ক। আর সমমুখী সম্পর্ক যখনই দেখবো দুইটা কোনো চলকে এরকম মধ্যে সমমুখী সম্পর্ক, তখন সেই রেখাটা বাম থেকে ডানে কী হবে? ঊর্ধ্বগামী হবে। আর যখন বিপরীতমুখী লক্ষ্য করবো তখন সেই রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হবে। এই জন্য মূলত যোগানবিধির কারণে সেই রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। তো তোমরা যদি এখন বলো যে সমমুখী সম্পর্ক থাকে কেন সেই রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, এরকম যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাইতে পারো। আমি সেইটা রিলেটেড আরেকটা টপিক মানে ওইটা নিয়ে আলোচনা করবো একবার, রেখাগুলো সমমুখী সম্পর্ক হলে কেন সেই রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, বিপরীতমুখী সম্পর্ক হলে কেন সেই রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়, আর ভূমিঅক্ষের সমান্তরাল কখন হবে, সেই সময় কি অবস্থা হবে, কোনটার সাথে কীরকম সম্পর্ক থাকবে, এই যে বিষয়গুলো রয়েছে ওভারঅল সবগুলো বিষয়ের তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাও, আমি সেটার উপর আলাদা কোনো ডেডিকেটেড ভিডিও রাখবো। তো আপাতত জাস্ট এটা মনে রাখো, যখন সমমুখী সম্পর্ক থাকবে তখন সেই রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে, যখন বিপরীতমুখী সেই রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হবে। তো দেখো আরেকটা দ্বিতীয় নাম্বার রয়েছে হলো যোগান সমীকরণে ঢাল ধনাত্মক বলে। দেখো আমরা জানি ঢাল বিষয়টা জানি, ঢাল ধনাত্মক মানে কি? উপরে যাওয়া। প্লাস হওয়া মানে কি? প্লাস মানে উপরে, আর মাইনাস মানে কি? নিচে আসা। এটা তো আমরা আগে থেকে জানি। যেহেতু এটা উপরে যাচ্ছে, সহজ উদাহরণ বোঝার, উপরে যাচ্ছে তার মানে কি হচ্ছে? প্লাস হচ্ছে, উপরে প্লাস হচ্ছে না, যেমন 1 গেল তারপর 2 3 4 এইভাবে প্লাস হচ্ছে। আর যখন নিচে আসতেছে তখন কি মাইনাস হচ্ছে, তখন 4 থেকে 3 3 থেকে 2 2 থেকে নিচে আসা মানে কি? মাইনাস হওয়া। তো ওই জন্য বলে যে যোগান রেখা যেহেতু বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে তার মানে তার ঢাল ধনাত্মক। আর ঢাল ধনাত্মক মানে কি? সেটা উপরে যাবে, ওই জন্য মূলত সে রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। তারপর এরপর রয়েছে হলো উপকরণের নিয়োগের প্রভাব। দেখো উপকরণের নিয়োগের প্রভাব বলতে কি বোঝায়? এখন কোনো একটা দ্রব্যের যদি দাম বাড়ে, সেই দ্রব্যের যদি দাম বাড়ে যায়, মানুষ কী করবে? মানুষ তখন সে বিক্রেতা বেশি উৎপাদনের জন্য তখন বেশি উপকরণ বৃদ্ধি করে দেবে। আর বেশি উপকরণ বৃদ্ধি করে দেওয়া মানে হলো সেখানে উৎপাদনের পরিমাণটা বাড়ে যাবে, কিন্তু উৎপাদনের পরিমাণটা যে আগে ছিল তার চেয়ে উৎপাদনের পরিমাণটা বাড়ে যাবে। আর উৎপাদনের পরিমাণ যদি আমরা বেড়ে যায় তাহলে সেখানে আমরা লক্ষ্য করতে পারবো যে আমাদের সেই যোগানের যে পরিমাণটা রয়েছে সেই যোগানের পরিমাণটাও বেড়ে যাবে, যার মধ্যে আমরা দুইটার মধ্যে আমরা কিন্তু সমমুখী সম্পর্ক বিরাজ করতে পারতেছি। আর সমমুখী সম্পর্ক হলে কোনো রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় না, বরং বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এই কারণে মূলত সেই রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। এরপরে আমাদের দেখো যেটা রয়েছে যোগানবিধি ব্যতিক্রম। যোগানবিধি ব্যতিক্রম বলতে কি? দেখো কথাটা খুব ভালো করে বুঝো। যোগানবিধি ব্যতিক্রম মূলত আমরা যোগানবিধি কি জানি? দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। কিন্তু যোগানবিধি ব্যতিক্রমের ক্ষেত্রে বিষয়টা ঘটবে উল্টা বলতে কীরকম? মানে দাম বাড়লে যোগান বাড়বে না, যোগান স্থির থাকতে পারে বা কমে যেতে পারে। দাম কমলে তারপর হলো যোগান কমে যাবে,
বা যোগান কমবে না এরকমটা হতে পারে, বা যোগান বৃদ্ধি পাবে বা যোগান স্থির থাকবে। অর্থাৎ মূলত যোগান যে বিধিটা আছে, দাম বেড়ে গেলে যোগান বৃদ্ধি পাবে, দাম কমে গেলে যোগান কমে যাবে, এইটা মেনে চলবে না। এই জিনিসটা তারা ফলো করবে না, এই রুলটা ফলো করবে না। যখনই এটা ফলো করবে না তখন সেটাকে আমরা যোগান বিধির ব্যতিক্রম বলে থাকি। তো দেখো, যে ক্ষেত্রে যোগান বিধি ব্যতিক্রম, যোগান বিধি কার্যকর হয় না তাকে যোগান বিধি ব্যতিক্রম বলে, এক কথায় বলতে গেলে এটা। এরপরে দেখো, প্রথম যেটা রয়েছে হলো ভবিষ্যৎ দামের ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা। ভবিষ্যৎ মানে দামের একটা যখন সম্ভাবনা অনেক থাকে তখন এই যোগান বিধি ব্যতিক্রম ঘটে। একটা সহজ উদাহরণ দিই, যদিও এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, আমি একটা সহজ উদাহরণ দিই, এটা খুব ভালো করে বুঝবা, কারণ যেহেতু এটার সাথে আমরা সবাই রিলেটেড। আমার মানে এখানে উদাহরণটা খুব সুন্দরভাবে নোট করা আছে, আমি তোমাদের একটু বোঝানোর ট্রাই করি। দেখো, ভবিষ্যৎ দামের ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা কীরকম, যে মনে করো রমজান মাসের, যখন রমজান মাস আগে, রমজান মাস মনে করো আসবে আর 30 দিন আছে, যদিও সামনে আসতেছে রমজান মাসে কিন্তু বেশি দিন সময় নেই আর। তো এখন সময় যখন 30 দিন, রমজান মাসের পূর্বে মনে করো 30 দিন সময়, সে সময় মনে করো কোনো দ্রব্যের দাম ছিল কত, 50 টাকা। মনে করো প্রতি কেজি দ্রব্যের দাম ছিল 50 টাকা। এখন সে সময় যোগানের পরিমাণ ছিল কত, 30। কিন্তু রমজানে 15 দিন আগে, কতদিন আগে, 15 দিন আগে সেই মনে করো সেই দ্রব্যের দাম হয়ে গেল 80। দ্রব্যের দাম কত হলো, 80 হলো, অর্থাৎ দামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তখন যোগানের পরিমাণ 30 থেকে 20 হয়ে গেল। কেন? কারণ তারা জানে যে রমজান মাস যখন আসবে তখন এই দ্রব্যের দামটা আরও বেড়ে যাবে। দেখো, তখন ভবিষ্যতে তখন কি করবে, রমজান মাসের একদিন সময় বা রমজান মাসে সে সময়ে তখন দাম 80 থেকে কত হলো, 100 হলো। এখন সে সময় যোগানের পরিমাণটা একবারে তোমার 50-এ তখন চলে যাবে। কেন? তখন মানুষ বুঝবে যে মনে করো এখন তার বেশি লাভটা হচ্ছে, যার কারণে তখন সে সবগুলো পণ্যদ্রব্য সেল করে দিবে বা বিক্রি করে দিবে। তো দেখো, এখান থেকে কী বোঝা গেল, এখানে আমরা দ্বিতীয় নাম্বার যে প্রসেসটা ছিলাম, তখন দাম বাড়া সত্ত্বেও মানুষ কিন্তু যোগান বাড়ে নাই, দাম বাড়া সত্ত্বেও কী হয়েছে, মানুষের যোগান কমে গেছে। তো যার কারণে আমরা কি জানি, দাম বাড়লে কি হয়, যোগান বাড়ে, কিন্তু তখন সেটা আমরা কি করতে পারতেছি, দাম বাড়লে তখন কিন্তু যোগান বাড়তেছে না, যার কারণে তখন চাহিদা বৃদ্ধির, এই যে যোগান বৃদ্ধির আমাদের মূলত ব্যতিক্রম লক্ষ্য করতে পারতেছি। যেমন এখানে এই যে উদাহরণটা তোমাদের যে দেওয়া হয়েছে, দেখো এটা যদি তোমরা লক্ষ্য করো এটা বুঝতে পারবা যে এখানে যে দামের পরিমাণটা রয়েছে, দেখো দাম ছিল 30, তখন এই যে যখন দাম ছিল হলো 40 টাকা, দাম কত টাকা ছিল, দাম ছিল প্রথমে দাম ছিল হলো 30 টাকা, প্রাথমিক পর্যায়ে দাম ছিল কত টাকা, 30 টাকা। তখন যোগানের পরিমাণ ছিল 50 একক। দাম ছিল কত টাকা, 30 টাকা, তখন যোগানের পরিমাণ ছিল 50 একক। দাম মনে করো 40 টাকা হইলো, তখন যোগানের পরিমাণ কত, বেড়ে না গিয়ে কমে গেল। কেন কমে গেল? কারণ সে জানে, এই যে রমজান মাসে যেটা বললাম, কারণ সে জানে ভবিষ্যতে দামটা আরও বৃদ্ধি পাবে। রমজান মাস যখন আসবে তখন জিনিসপত্রের দাম এমনিতেই বেড়ে যায় বেশি। তখন এই যে দাম 50 টাকা তখন হলো, এই যে দাম বেড়ে গেল, তখন এই যে যোগানে যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা একবারে বেড়ে গেল। অর্থাৎ মধ্যখানে এই প্রসেসটা দেখো, এখানে দাম বাড়া সত্ত্বেও 30 থেকে যখন 40 হলো তখন কিন্তু যোগানের পরিমাণটা বাড়ে নাই, বাড়ছে কি, তখন যোগানের পরিমাণ 60 হওয়ার কথা ছিল, হয় নাই, কিন্তু দাম বাড়া সত্ত্বেও তখন যোগানের পরিমাণটা আরও কমে গেছে। তো তখন যোগান বৃদ্ধি ব্যতিক্রম ঘটছে না, যে দাম বাড়া সত্ত্বেও যোগানটা বাড়ে নাই। এটাকে মূলত বলছে যে ভবিষ্যৎ দামের যখন সম্ভাবনা থাকবে তখন এই যোগান বিধিটা ফলো করবে না, কারণ মানুষ ভবিষ্যতে বেশি লাভবান হতে চাইবে, যার কারণে। তারপর 2 নম্বরে দেখো, সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে। সীমাবদ্ধ যোগান বলতে কীরকম, যে তোমার যে যোগানের যে পরিমাণটা আছে এটা একটা নির্দিষ্ট, মানে এটা তুমি চাইলেও কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, মানে সীমাবদ্ধ, নির্দিষ্ট। মানে কথার কথা, তুমি মনে করো একটা অনুষ্ঠানে গেছো, এখন ওই অনুষ্ঠানে মনে করো তুমি মনে করো পিঠা তৈরি করতেছো, কথার কথা একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, পিঠা তৈরি করতেছো। এখন তুমি মনে করো তোমার যে সেখানে যোগান দেওয়ার ক্যাপাসিটি আছে 100টা পিঠার। এখন তুমি 100টা পিঠা সেখানে খাওয়াইলা, খাওয়ার পর এখন তুমি দেখলা যে আরও অনেক মানুষ আসছে সে পিঠা খাইতে, কিন্তু তুমি অনেক মানুষ থাকা সত্ত্বেও তুমি কিন্তু সে পিঠা তাদেরকে সাপ্লাই করতে পারবে না। কেন পারবে না? দাম মনে করো দাম কিন্তু মানুষ আগের চেয়ে কিন্তু বেশি দিতে চাইবে, যে আমাদের খুব ভালো লাগছে তোমার এই পিঠাটা, তুমি আরও মনে করো আগে 5 টাকা দিলাম, এখন আমরা 60 টাকা বা 10 টাকা দিচ্ছি, তারপর তুমি খাও। কিন্তু তুমি তখন দাম বাড়লেও তখন তুমি কিন্তু তখন সেই যোগানটা কিন্তু বাড়াইতে পারবে না, কারণ তোমার কাছে যোগানের যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু সীমাবদ্ধ। মানে তোমার 100 ছিল, ওই 100ই তুমি চাইলেও কিন্তু পরবর্তীতে আর সেটা দাম বাড়াইতে পারতেছে না। এটাই মানে, অর্থাৎ যে কোনো দ্রব্যের ক্ষেত্রে, এটা শুধু যে এখানেই, অন্যান্য বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা কোম্পানিগুলো যে আছে তাদের দ্রব্যগুলোর ক্ষেত্রে ওই একই বিষয় প্রযোজ্য হবে। অর্থাৎ দাম বাড়া সত্ত্বে সেই দ্রব্য কী হবে, সীমাবদ্ধ যোগানের কারণে সেই দ্রব্যের যখন যোগানটা আমরা বাড়াইতে পারবো না, কারণ তার উপকরণগুলো আগে থেকেই শেষ হয়ে যাবে। তো এরপরে আমাদের যেটা রয়েছে দেখো, যে আমাদের যদি এরপরে দেখায় যে উপকরণের
ব্যতিক্রমগুলোর মধ্যে রয়েছে উপকরণের সীমাবদ্ধতার ক্ষেত্রে, যা যোগান বিধি কখন ব্যতিক্রম করবে। উপকরণের সীমাবদ্ধতা, যে উপকরণ যেগুলো উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে এগুলো যদি আমাদের কম থাকে বা এগুলোর মধ্যে যদি নির্দিষ্টতা থাকে তাহলে আমরা চাইলেও বেশি কিন্তু যোগানটা দিতে পারবো না। এরপরে আমাদের রয়েছে হলো মৌসুমি দ্রব্যের ক্ষেত্রে, মৌসুমি যে দ্রব্যগুলো রয়েছে এগুলো চাইলেও আমরা যে মৌসুমে যে দ্রব্যটা হয় সেই মৌসুমে সেই দ্রব্যটা যোগান দিতে পারি, কিন্তু অন্য সময় সেটা যোগান দেওয়া কিন্তু খুবই কষ্টকর, যার কারণে তখন যোগান বিধির ব্যতিক্রম ঘটবে, অর্থাৎ দাম বাড়লেও তখন যোগানটা বাড়ানো সম্ভব হয় না। যেমন কথার কথা এখন মনে করো আম কাঁঠাল এগুলোর কিন্তু সিজন না, কিন্তু এখন এগুলোর দাম কিন্তু অনেক কিনতে গেলে, কিন্তু এগুলো কি সে অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু, এটাই মূলত বোঝাতে চাচ্ছে। তো যখন এরপর রয়েছে হলো পরিবহন সমস্যা, মানে যাতায়াতের সমস্যার কারণে, অর্থাৎ অনেক প্রত্যন্ত অঞ্চল যেগুলো বিশেষ করে এগুলোতে এগুলো লক্ষ্য করা যায় খুব ভালোভাবে, পাহাড়ি অঞ্চলগুলোতে বিশেষ করে এগুলো দাম বাড়া সত্ত্বেও সেভাবে কিন্তু যোগানটা বাড়ানো যায় না, কারণ সে পণ্যগুলো কিন্তু নিয়ে আসা হয় না ঠিকভাবে পরিবহনের সমস্যার কারণে। তারপর শ্রমের যোগানের ক্ষেত্রে বিষয়টা কীরকম দেখো, মনে করো শ্রমের কী হবে, মানুষজনের মনে করো দাম ছিল আগে, মনে করো শ্রমিকের প্রতি যে শ্রমিকগুলো আছে তাদের মজুরি ছিল মনে করো কথা 300 টাকা থেকে ওদের মজুরি মনে করো বেড়ে তখন মজুরি বেড়ে তখন কী হলো যে 400 টাকা হয়ে গেল। তো এখন যখন মজুরি এরকম বেড়ে গেল 400 টাকা হয়ে গেল, তখন তাদের যে শ্রমিকের পরিমাণটা, যে যোগানের পরিমাণটা এটা বেড়ে যাবে মজুরি বাড়ার পর। এর পরবর্তীতে আবার কী হবে, যখন অতিরিক্ত মজুরিটা আবার হয়ে যাবে, মানে 500 টাকা হয়ে গেল কথার কথা, তখন শ্রমিকগুলো আর পরিশ্রম করবে না, তারা তখন কিন্তু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবে। কেন বিশ্রাম নেবে? কারণ তখন বলছে যে আমরা অনেক পরিশ্রম করছি, তখন মানে সম্ভব হবে না, মূলত এটা ওই জন্য বলছে শ্রমের যোগানের ক্ষেত্রে তখন মানে মজুরি বাড়ার সাথে তখন কিন্তু যোগানের পরিমাণটা আর বাড়বে না, যোগানের পরিমাণটা কমে যাবে। এই যে এটা হলো ভবিষ্যতের, এই যে একটা বললাম না ভবিষ্যতে ব্যাপক দামের সম্ভাবনা, এইটার মানে এইটার মতো সেম ঘটনাটা এখানে ঘটবে শ্রমের যোগানের ক্ষেত্রে, দুইটার সাথে রিলেট পাওয়া অনেক। তারপর রয়েছে এরপর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের পর, বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ যদি হয় এরপরে মূলত আমরা লক্ষ্য করে পারি এই সময় মানে সেই দ্রব্যের দাম বাড়া সত্ত্বেও আমরা সেই দ্রব্যের যোগান দিতে পারি না, কারণ ওই সময় প্রাকৃতিক দুর্যোগের ফলে সবগুলো পণ্য নষ্ট হয়ে যায় যার কারণে। তো এরপর রয়েছে রাজনীতিক বিভিন্ন প্রেক্ষাপট হতে পারে বা সমস্যার কারণে হতে পারে, বিভিন্ন ঘটনা প্রেক্ষাপট, মানে দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ কলহ বিভিন্ন সমস্যা হতে পারে, যার কারণে সেই সময় সেই দ্রব্যটা আমরা ঠিকভাবে যোগান দিতে পারি না দাম বাড়া সত্ত্বেও, কারণ তখন সেটা হয়ে ওঠে না, কারণ একটা দেশে তখন বিভিন্ন বিশৃঙ্খল অবস্থার মধ্যে থাকে, মানুষের অর্থনৈতিক রাজনৈতিক কোনো কিছুই মানে মানুষের যে খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের যে অবস্থাগুলো কোনো কিছুই ঠিক থাকে না যার দরুন। তো এরপরে আমাদের রয়েছে হলো যোগানের সংকোচন প্রসারণ। তো এই যে যোগানের সংকোচন প্রসারণ এই টপিকটা এবং যোগানের হ্রাসবৃদ্ধি যে দুইটা যে টপিক রয়েছে এই টপিকটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না। কেন? কারণ এই টপিকটা পুরোপুরি যে চাহিদা সংকোচন প্রসারণ চাহিদা হ্রাসবৃদ্ধি আলোচনা করছি না, একেবারে সেম ওইখানে যেরকম আলোচনা করছি এখানেও ওই একই কথা আলোচনা হবে, জাস্ট ওইখানে চাহিদার জায়গায় যোগান হবে, এখানে মনে করো ওই কথাটাই আসবে এবং ওখানে চাহিদার সাথে যোগানের যা সম্পর্ক ছিল সমমুখী এই বিপরীতমুখী, এখানে জাস্ট ওইটার সম্পর্ক হবে চাহিদার সাথে দামের সম্পর্কটা হবে বিপরীতমুখী, শেষ। মানে এখানে হবে সমমুখী যোগানের সাথে, আর চাহিদার সাথে দামের সম্পর্কটা ছিল সমমুখী, আর দামের সাথে দুঃখিত ভুল বলছি একটু, যে দামের সাথে চাহিদার যে সম্পর্কটা রয়েছে সেটা হলো বিপরীতমুখী ছিল, আর দামের সাথে যোগানের যে সম্পর্কটা সেটা হলো সমমুখী। এই বিষয়টা জাস্ট মাথায় রেখে তোমাকে ওই একই প্রসেস ওইখানে যেভাবে আলোচনা করছি তোমরা সেই পর্বটা আবার দেখবা, বিগত যে পর্বটা রয়েছে 5 নম্বর পর্ব সেই পর্বে এটা আলোচনা করছি, সেই পর্বটা আবার দেখবা, ওইখানে খুব সুন্দরভাবে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি, ওইটার সাথে পুরোপুরি এটা রিলেটেড, একবারে মানে পুরাপুরি রিলেটেড, কোনো পার্থক্য নাই। তো ওই জন্য আমি এই পর্বে মূলত এটা আলোচনা করলাম না, যোগানের সংকোচন প্রসারণ এবং হ্রাসবৃদ্ধি, যদিও পর্বটা অনেক বড় হয়ে গেছে আলোচনা করতাম যদি পর্বটা সংক্ষিপ্ত করা হয়তো, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যার জন্য আলোচনা করলাম না। তো তোমরা আগে ওইটা দেখবা, তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব সেটা নিয়ে আলাদা কোনো ভিডিও রাখার তোমাদের জন্য। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।